প্রিয় ছাত্রছাত্রীরা, আরও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম। আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও বলি তোমাদের ভূগোল বিষয়ের যে প্র্যাকটিক্যাল রয়েছে তার ফার্স্ট যে ইউনিট মানচিত্রের ধারণা সেটা আগেই তোমাদেরকে আমি করিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দ্বিতীয় ইউনিট অর্থাৎ স্কেলের ধারণা, সেটা সম্পর্কে আজকের পুরো ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব। সেখানে স্কেল কাকে বলে, তার শ্রেণীবিভাগ, সেখানে আর কি তোমাদের করতে হবে সমস্তই থাকছে আজকের এই ছোট্ট ক্লাসের মধ্যে। তাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে এই সেকেন্ড ইউনিট থেকে তোমাকে ঠিক কি পড়তে হবে। চলো আর একটু সময় নষ্ট না করে আমরা সরাসরি ক্লাসে ফিরি। তোমাদের নতুন সিলেবাস অনুসারে ইউনিট 2 থেকে তোমাদের ঠিক কি পড়তে হবে সেটাই এখন আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেব। তোমাদের প্র্যাকটিক্যালের ইউনিট 2 তে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেল। কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেলস। তাহলে এখানে হচ্ছে স্কেল সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে, ম্যাপের মধ্যে যে স্কেল থাকে সেটা সম্পর্কে আমরা জানবো। তোমাদের সিলেবাস অনুযায়ী যে চারটে রয়েছে তার এক একটা আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমেই রয়েছে রৈখিক স্কেল, যেটার ইংলিশ টার্মটা হচ্ছে লিনিয়ার স্কেল। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে তুলনামূলক স্কেল বা কম্পারেটিভ স্কেল। তারপরে আছে কর্নিক স্কেল বা ডায়াগোনাল স্কেল। আর 4 নম্বর আছে ভার্নিয়ার স্কেল, যেটা ইংলিশ টার্মটাও হচ্ছে ভার্নিয়ার স্কেল। এইগুলোর সম্পর্কে তোমাকে ধারণা পেতে হবে। আর এখানে একটা লিখেছি দেখো, রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেলের এখানে বলেছি কনস্ট্রাকশন, মানে এটা আঁকতে হবে। লিনিয়ার স্কেল আঁকা তোমাকে শিখতে হবে এই পোর্শনে। আশা করি তোমরা ইউনিট 2 তে তোমাদের সিলেবাসে কি আছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা একে একে দেখে নেব। আমরা এই যে এত রকম স্কেলের কথা বললাম, এই স্কেলগুলো সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে স্কেল আসলে কি। আমরা যে স্টিলের স্কেল, কাঠের স্কেল বা প্লাস্টিকের স্কেল ব্যবহার করি সেটা নিশ্চয়ই নয়। তাহলে এখানে স্কেল বলতে আমরা ঠিক কি বুঝি বা স্কেল কাকে বলবো, স্কেল আসলে কি সেটা বোঝানোর জন্য দেখো আমি এখানে তোমাদের দুটো লাইন লিখে দিয়েছি। এক হচ্ছে এই যে স্কেল কি জিনিস, বলা হচ্ছে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব। ধরো যে কোনো একটা ম্যাপ তুমি ভেবে নাও, সেই ম্যাপের মধ্যে বহু জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গার দূরত্ব আমরা যেটুকু দেখি, আসলে কি ম্যাপের ওই দূরত্বটাই তার ভূমিভাগের দূরত্ব একই? নিশ্চয়ই নয়, ম্যাপে অনেক ছোট করে দেখানো হয়ে থাকে। এইবার এই যে তাহলে কি হলো, দুটো জায়গাকার ম্যাপের মধ্যে দূরত্ব, এটা একটা জিনিস পেলাম। আর একটা লাইন লিখেছি তোমাদের, দেখো, ভূপৃষ্ঠে অনুরূপ দুটি স্থানের প্রকৃত দূরত্ব। মানে অনুরূপ দুটি স্থান মানে ওই দুটো নির্দিষ্ট জায়গায় যেটা আমরা ম্যাপে দেখেছিলাম, সেই একই দুটো জায়গার ভূমিভাগের প্রকৃত দূরত্ব। এই দুটো কথা আমরা লিখলাম, মাঝখানে একটা সিম্বল দিয়েছি, সেটা হচ্ছে অনুপাত। তাহলে দুটো জায়গার মানচিত্রের মধ্যে দূরত্ব আর সেই একই রকম দুটো জায়গার ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাতই হচ্ছে স্কেল। তাহলে ছোট্ট একটা সূত্র হিসাবে আমরা বলতে পারি স্কেল, যেটাকে আমরা এখানে এস দিয়ে প্রকাশ করেছি, ইজ ইকুয়াল টু এমডি ইজ টু জিডি। এমডি জিডি এগুলো কি জিনিস সেটা এখানে দেখিয়েছি। এস হচ্ছে স্কেল, এমডি মানে ম্যাপ ডিস্টেন্স, আর জিডি হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে স্কেল হচ্ছে দুটো স্থানের মানচিত্রের মধ্যেকার দূরত্ব এবং ভূমিভাগে ওই দুটো স্থানের প্রকৃত দূরত্বের অনুপাত। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, ধরো দুটো জায়গাকার ভূমিভাগের প্রকৃত দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, সেটাকেই মানচিত্রে দেখানো হয়েছে 6 সেমির মাধ্যমে। তাহলে 6 সেমি আর 60 কিমি, তাহলে সেখানে আমরা যদি অনুপাতে প্রকাশ করি সেটা তাহলে কি রকম দাঁড়াবে? দেখো, আমরা মানচিত্র দূরত্ব কি বলছি এখানে 6 সেমি আর ভূমিভাগের দূরত্ব বলছি 60 কিমি। তাহলে একটা সেন্টিমিটার একটা কিলোমিটার দুটো একই হতে হবে, একই রকম একক হতে হবে। তাহলে 6 সেমি যদি এটাকে আমরা রাখি তাহলে এটা আমার তখন হয়ে যাবে, তাহলে আমাদের ম্যাপ ডিস্টেন্স যেখানে 6 সেন্টিমিটার সেখানে আমাদের গ্রাউন্ড ডিস্টেন্স, তাহলে কিলোমিটারটাকে কনভার্ট করে আমরা এটা পেলাম এত সেন্টিমিটার। তাহলে মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্ব অনুযায়ী আমাদের স্কেল তাহলে দাঁড়ালো এইটা। তাহলে উদাহরণটা বুঝতে পারলে। এরপর বলি ব্যবহার, এই স্কেলের ব্যবহার কিসে রয়েছে। স্কেলের ব্যবহার বা গুরুত্ব হিসেবে দেখো আমি এখানে তোমাদেরকে বেশ কতগুলো পয়েন্টের কথা বলেছি। এবার আমরা একটা একটা করে পয়েন্ট আলোচনা করব। প্রথমে যেটা বলেছি দৈর্ঘ্য নির্ণয়,
কিসের দৈর্ঘ্য নির্ণয় করবে? যে কোনো কিছুর দৈর্ঘ্য, মানচিত্রে কোনো একটা কিছুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, সেই অনুযায়ী ভূমিভাগে তার প্রকৃত দূরত্ব কত সেটা বার করতে গেলে অবশ্যই আমাদের স্কেলের দরকার। যেমন সেটা হতে পারে মানচিত্রে কোনো একটা নদীর দৈর্ঘ্য, কোনো রেল লাইনের দৈর্ঘ্য, কোনো রাস্তার দৈর্ঘ্য, সেই মানচিত্রের দৈর্ঘ্য থেকে ভূমিভাগে ওই দুটো জায়গাকার মধ্যেকার যে প্রকৃত দূরত্ব সেটা বার করতে গেলে আমাদের স্কেল প্রয়োজন। পরবর্তী পয়েন্টে বলেছে দেখো মানচিত্র অঙ্কন। মানচিত্র অঙ্কন মানে আমাদের পৃথিবীর যে আকৃতি আর ম্যাপে আমরা যেটুকু অংশ দেখি সেটা নিশ্চয়ই এক নয়। তাহলে একটা বড় কিছুকে যখন ছোট কিছুতে আমরা কনভার্ট করছি, সেই কনভার্ট করতে গেলেও কিন্তু আমাদের অবশ্যই স্কেলটার প্রয়োজন হয়। মানে বড় বস্তুকে একটা অভিক্ষেপের মাধ্যমে ছোট করে দেখানো হচ্ছে, সেটার জন্য প্রয়োজন হচ্ছে তাহলে স্কেল। এর পরবর্তী পয়েন্টে যেটা বলা হয়েছে সেটা দেখো জরিপ কাজ। এই যে জরিপ কাজটা সম্পর্কে হয়তো অল্প বিস্তর বা কম বেশি তোমরা একটু একটু জানো। জমি জরিপ করতে গেলে সেখানে মূলত যে স্কেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেল বা কর্নিক স্কেল। তো সেই স্কেলের সাহায্যে খুব সহজেই জমির নিখুঁত পরিমাপ বের করে নেওয়া সম্ভব। আর তার পরবর্তী যে পয়েন্ট আছে দেখো নকশা তৈরি। তাহলে নকশা তৈরি মানে কোনো কিছুর একটা নির্দিষ্ট প্ল্যান যদি বানাতে হয়, সেটা হতে পারে কোনো বাড়ি তৈরির প্ল্যান, হতে পারে কোনো কারখানার প্ল্যান, বা কোনো শহরে নতুন কিছু কনস্ট্রাকশনের প্ল্যান, সেটা করতে গেলেও কিন্তু স্কেলের অবশ্যই প্রয়োজন। আর পরবর্তী পয়েন্টে যেটা আমরা বলেছি দেখো উচ্চতা ও গভীরতা নির্ণয়। তাহলে উচ্চতা সেখানে পাহাড় পর্বতের উচ্চতা হতে পারে, গভীরতা অর্থাৎ সমুদ্র খাত উপত্যকার গভীরতা হতে পারে, সেইগুলো নির্ণয় করতে গেলেও কিন্তু স্কেলের দরকার। আর পরবর্তী যে পয়েন্ট সেখানে আমরা বলেছি মাপচিত্র অঙ্কন। কোনো একটা ডাটার সাহায্যে সেখানে আমরা বার গ্রাফ আঁকবো বা স্তম্ভচিত্র আঁকবো, বা সেখানে আমরা পাই ডায়াগ্রাম আঁকবো, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই স্কেল প্রয়োজন হয়। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের স্কেলের ব্যবহার বা গুরুত্ব। এইবার আমরা দেখে নেব স্কেলকে যে প্রকাশ করা হয় তার এককগুলো কীরকম। স্কেল যে প্রকাশের পরিমাপের একক সেটা মূলত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিজিএস একক আর একটা এফপিএস একক। তাহলে এই সিজিএস এককে আমরা কোন কোন এককের কথা বলতে পারি? সিজিএস একক হচ্ছে যেমন সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, এখানে মিলিমিটারটা লেখা হয়নি, মিলিমিটারও হবে। আবার এফপিএসে যে এককগুলো হয় সেগুলো কীরকম? সেটা হচ্ছে ইঞ্চি, গজ, ফুট, ফারলং, মাইল, এগুলো হচ্ছে এফপিএস একক। অর্থাৎ সিজিএস এককটা হচ্ছে মেট্রিক পদ্ধতি, আর যেটা আমরা এফপিএস বললাম সেটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। যেমন আরও ক্লিয়ার করার জন্য বলি, ধরো সিজিএস, তাহলে সিজিএস এককে আমরা বলতেই পারি 1 কিমি সমান 1000 মিটার, এটা আমরা বলতেই পারি। 1 সেমি সমান 10 মিলিমিটার, এটাও আমরা বলতে পারি। ঠিক তেমনি আবার এফপিএস আমরা কি বলতে পারি? এফপিএস এর যে এককগুলো বলেছি ইঞ্চি, তাহলে এখানে দেখো 12 ইঞ্চি 1 ফুট। আবার বলতে পারি 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল, 8 ফারলংয়ে 1 মাইল, এইগুলো হচ্ছে সমস্ত এফপিএস একক। এইবার আমরা দেখে নেব স্কেলের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ স্কেল। দেখো এখানে আমি তোমাদের দেখিয়েছি এই যে স্কেলের শ্রেণী বিভাগ, এটা মূলত কিভাবে উপস্থাপন করা হচ্ছে বা কিভাবে প্রকাশ করা হচ্ছে সেই ভঙ্গি অনুযায়ী কিন্তু একে 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে ভাগটা সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, তারপরের যে শ্রেণী বিভাগটা সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল, আর তারপরের যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে লৈখিক স্কেল। তাহলে বিবৃতিমূলক স্কেল এই কথাটা থেকেই আমরা বুঝতে পারছি বিবৃতি বা বিবরণ দেওয়া, মানে মানচিত্রের দূরত্ব আর ভূমিভাগের দূরত্বকে যখন আমরা বিবৃতি আকারে প্রকাশ করব তখনই সেটাকে বলা হচ্ছে বিবৃতিমূলক স্কেল। তাহলে আরো ভালো করে বলতে গেলে কি আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি না, যে স্কেল কথার দ্বারা বা ভাষার দ্বারা বা বিবৃতি বা বিবরণের দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হবে বিবৃতিমূলক স্কেল বা বিবরণ স্কেল বা স্টেটমেন্ট স্কেল বা ডেসক্রিপটিভ স্কেল। তো এই যে আমরা প্রথম ভাগটার কথা বললাম, এই যে বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল, এই স্কেলটার বৈশিষ্ট্য কি? এই স্কেলের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাম দিকে যেটা দেখানো হবে সেটা সবসময় ম্যাপ ডিস্ট্যান্স, মানচিত্র দূরত্বটা বাম দিকে দেখানো হবে, এবং ডান দিকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে গ্রাউন্ড ডিস্ট্যান্স অর্থাৎ ভূমিভাগের দূরত্ব। আর সেখানে মানচিত্রের দূরত্বকে কেবলমাত্র দেখানো হয় মূলত সেন্টিমিটার আর ইঞ্চিতে, আর গ্রাউন্ড ডিস্ট্যান্স বা ভূমিভাগের দূরত্বকে দেখানো হয় কিলোমিটার, নট, ফারলং, ফুট, গজ, মাইল, এই সমস্ত এককে দেখানো হয়ে থাকে। আর এই স্কেলটার আরেকটা যেটা বিশেষ বৈশিষ্ট্য সেখানে হচ্ছে কি, এখানে দুটো একক মানে মানচিত্রের দূরত্ব, ভূমিভাগের দূরত্ব
একই রকম পদ্ধতিতে প্রকাশ করতে হয়, হয় সেটা সিজিএস তো সিজিএসই করতে হবে দুটোকেই, আর নাহলে এফপিএস যদি একক হয় তাহলে দুটোই এফপিএস একক হতে হবে। একটা সিজিএস একটা এফপিএস কিন্তু কখনোই করা যাবে না বিবৃতিমূলক স্কেলের ক্ষেত্রে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো বলা হচ্ছে মানচিত্রের দূরত্ব 1 সেন্টিমিটার, যেটা ভূমিভাগে দেখানো হচ্ছে 1 কিলোমিটার। তাহলে দেখো এখানে সেন্টিমিটার কিলোমিটার দুটোই কিন্তু সিজিএস একক। বা বলতে পারে মানচিত্রে 1 ইঞ্চি, সেটা ভূমিভাগে 1 মাইল। তাহলে দুটোই কিন্তু একই ধরনের একক, দুটোই হলো এফপিএস একক। এই রকম হচ্ছে বিবৃতিমূলক স্কেলের বৈশিষ্ট্য। এইবার বলি, এই যে বিবৃতিমূলক স্কেলের কথা বলছি, এর তাহলে সুবিধে কি বা অসুবিধেই বা কি? এর সুবিধে হচ্ছে দেখো, খুব সহজে বোঝা যায়। যেহেতু বিবৃতি বা বিবরণের মাধ্যমে মানচিত্রের দূরত্বকে ভূমিভাগের দূরত্বে প্রকাশ করা হয়, তাহলে খুব সহজেই বোধগম্য হয়। 2 নম্বর যে সুবিধে সেটা হচ্ছে এখানে কোনো আকার ঝামেলা নেই। যেহেতু ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়, বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়, তাই এখানে কোনো রকম ঝামেলাই থাকে না। তারপরে যে সুবিধে সেটা হচ্ছে এখানে কোনো রকম অঙ্ক কষারও ঝামেলা থাকে না, অর্থাৎ এখানে কোনো রকম হিসাব নিকাশের জটিলতা নেই। এইগুলো হচ্ছে বিবৃতিমূলক স্কেলের সুবিধে। এইগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্ন বা পাঠ প্রশ্ন হিসেবে অনেক সময় এসে থাকে, বিবৃতিমূলক স্কেলের সুবিধে অসুবিধে বর্ণনা করো। তাহলে আমরা সুবিধে তো দেখে নিলাম, এবার হচ্ছে অসুবিধে। এর অসুবিধেগুলো কি? এর প্রথম এবং প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। ধরো বিবৃতিমূলক স্কেল মানে আমরা প্রথমেই বলেছি কথার দ্বারা, ভাষার দ্বারা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে ওই ভাষা সেই অঞ্চলেই সর্বজনগ্রাহ্য হবে যেখানে কিনা ওই ভাষাটা মানুষজন জানে। কিন্তু আঞ্চলিক ভাষা তো সর্বত্র সবাই সবটা জানবে এরকম নয়। তাহলে যেখানে জানে না ওই ভাষা, সেখানে কিন্তু এই স্কেল গ্রাহ্য নয়। এটা হচ্ছে বড় একটা অসুবিধে। আর এর কি বড় সমস্যা? না, এখানে যেহেতু দুটো একই এককে প্রকাশ করা হয়, মানচিত্র দূরত্ব আর ভূমিভাগের দূরত্ব, সেটাকে যখন তুমি সিজিএস থেকে এফপিএস এ কনভার্ট করবে বা এফপিএস থেকে সিজিএস এ কনভার্ট করবে, তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হয়। মানে যারা খুব একটা ভালো পাকাপোক্ত অঙ্ক জানে না, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা হবে। অর্থাৎ একক পরিবর্তনের একটা সমস্যা দেখা যায়। তারপরের যে আর একটা বড় অসুবিধে সেটা হচ্ছে মেন যে মানচিত্রটা, সেটাকে যদি তুমি ছোট করো বা বড় করো, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়। ব্যাস, এই হয়ে গেল আমাদের বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। পরবর্তী যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল, বা যেটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনকেই শর্টে বলা হয় থাকে আরএফ স্কেল। তাহলে ভগ্নাংশ সূচক স্কেল আমরা কাকে বলবো? না, যে স্কেলে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের অনুপাতকে একই এককে ভগ্নাংশের সাহায্যে প্রকাশ করা হয়, তাকেই বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল বা সংখ্যা সূচক স্কেল। তাহলে ভগ্নাংশ সূচক স্কেলের বৈশিষ্ট্য কি হয়ে থাকবে? দেখো, ভগ্নাংশ মানে কি? সেখানে দুটো পার্ট থাকে, প্রত্যেক ভগ্নাংশের দুটো পার্ট, একটা হচ্ছে লব, একটা হর। তাহলে ভগ্নাংশ সূচক স্কেলেরও কিন্তু দুটো পার্ট থাকবে। সেখানে লব তাহলে কি? লব হচ্ছে মানচিত্র দূরত্ব, আর হর কি? হর হচ্ছে গ্রাউন্ড ডিস্টেন্স বা ভূমিভাগের প্রকৃত দূরত্ব। এই হলো প্রথম বৈশিষ্ট্য। তাহলে আরেকবার বলে দিই প্রথম বৈশিষ্ট্য, ভগ্নাংশ সূচক স্কেলের লবে থাকবে মানচিত্র দূরত্ব, হরে থাকবে ভূমিভাগের দূরত্ব। 2 নম্বরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানচিত্র দূরত্ব অর্থাৎ লব সবসময় ইউনিট হবে 1, এক একক দ্বারা প্রকাশ করা হবে। আর সব থেকে বেশি যেটা সেটা হরে অর্থাৎ ভূমিভাগের দূরত্ব হিসেবে সেটা প্রকাশ পাবে। আর এর যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেলকে বলা হয় মাত্রাহীন স্কেল বা এককহীন স্কেল। তাহলে এই ভগ্নাংশ সূচক স্কেলের উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? এর দুরকম উদাহরণ আমরা দুটো পদ্ধতিতে দিতে পারি। সিজিএস পদ্ধতিতে এর উদাহরণ হচ্ছে RF = 1:2 লাখ, এটা আমরা বলতেই পারি। আবার এফপিএস এ বলতে পারি RF = 1:63,360। এবার বিবৃতিমূলক স্কেলের মতোই ভগ্নাংশ সূচক স্কেলেরও কিন্তু বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে, আলোচনা করে দিই সেগুলো একটু। সুবিধাগুলো কি কি? প্রথমেই হচ্ছে সর্বজনীনতা। পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো দেশের যে কোনো মানুষ এটা বুঝতে পারে, পাঠোদ্ধার করতে পারে, সেই কারণে এটা হচ্ছে সর্বজন স্বীকৃত বা সর্বজনগ্রাহ্য। কারণ এটা বিবৃতিমূলক স্কেলের মতন কিন্তু কোনো ভাষায় প্রকাশ করা নেই, ইংরেজির ডিজিটে প্রকাশ করা হয়, অনুপাতে প্রকাশ করা হয়, তাই এর হচ্ছে ব্যবহারিক গুরুত্ব কিন্তু অনেক বেশি। এর পরের যে সুবিধা সেটা কি? সেটা হচ্ছে সহজেই রূপান্তর করা যায়। রূপান্তর মানে
যেহেতু এখানে এটা ভগ্নাংশের সাহায্যে অনুপাতের দ্বারা প্রকাশ করা হয়, কোনো নির্দিষ্ট একক থাকে না, তাহলে এটা যে কোনো দেশের যে কোনো জায়গায় যে কোনোভাবে মানে যে কোনো পদ্ধতিতেই এটা প্রকাশ করা সম্ভব। পরবর্তী যে সুবিধে সেটা হচ্ছে আকার ত্রুটির সম্ভাবনা কিন্তু এখানে একেবারেই থাকে না। যেহেতু কোনো নির্দিষ্ট একক বলা থাকে না, তাই এটা আঁকার ক্ষেত্রে কোনো ত্রুটির সম্ভাবনা একেবারেই থাকে না। এ হয়ে গেল সুবিধে। এবার অসুবিধে কি? প্রথম এবং বড় যে সমস্যা সেটা হচ্ছে চাক্ষুষ ধারণার অভাব। যেহেতু এখানে একটা শুধুমাত্র অনুপাতের দ্বারা প্রকাশ করা হয়, কোনো নির্দিষ্ট একক থাকে না, তাই এটা সহজে বোঝা যায় না মানচিত্রের দূরত্বটা কত হলে কত ভূমিভাগে হতে পারে। পরবর্তী যে অসুবিধা সেটা হচ্ছে হিসেবের জটিলতা। এখানে যেহেতু কোনো একক নেই, তাই সেটাকে অঙ্কে প্রকাশ করতে গেলে কিন্তু যথেষ্ট জটিলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে যারা একেবারেই ওই যে আগেই বললাম ম্যাথে অনভিজ্ঞ, তাদের জন্য কিন্তু এটা আরও একটা বড় সমস্যা। আর একটা যে বড় অসুবিধে সেটা ওই বিবৃতিমূলক স্কেলের মতোই মানচিত্রটাকে ছোট বা বড় করতে গেলে সেটাকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যাস, এই হয়ে গেল আমাদের ভগ্নাংশ সূচক স্কেল। তবে তোমাদের যেটা বলে রাখি, এই জায়গা থেকে একটা পার্থক্য আসে অনেক সময়, বিবৃতিমূলক স্কেল ও ভগ্নাংশ সূচক স্কেলের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এটা তোমাদেরকে টাস্ক দেওয়া থাকলেও তোমরা বাড়িতে নিশ্চয়ই এটা তৈরি করতে পারবে। যদি না করতে পারো তখন সেটা কমেন্ট সেকশানে জানিও, তাহলে পরবর্তীকালে আমি তোমাদের জন্য ওই পার্থক্যটা নিয়ে চলে আসবো। তবে চেষ্টা করো তোমরা নিজেরা তৈরি করার। আমরা তাহলে টোটাল ভগ্নাংশ সূচক স্কেলটা দেখে নিলাম। এরপরে যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে লৈখিক স্কেল, বা যেটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এই লৈখিক স্কেলটা তাহলে কি? বিবৃতিমূলক স্কেল এবং ভগ্নাংশ সূচক স্কেলকে এক বা একাধিক লেখচিত্রের মাধ্যমে এঁকে দেখানো হলে তাকে বলা হয়ে থাকে লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল। এইবার এই যে লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেলের কথা বললাম, এটা আবার এর উপস্থাপনার ভঙ্গি অনুসারে 3 রকম হয়ে থাকে। এক হচ্ছে রৈখিক স্কেল, একটা ভার্নিয়ার আর একটা কর্নিক। এই হচ্ছে 3টে ভাগ লৈখিক স্কেলের। পরবর্তী অংশে যাওয়ার আগে বলি, তুমি যদি এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবার প্রথম যে ভাগটার কথা আমরা বলেছি সেটা দেখো, রৈখিক স্কেল। তাহলে রৈখিক স্কেল কাকে বলবো? একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাকে কয়েকটি নির্দিষ্ট উপবিভাগে বিভক্ত করে যে স্কেল অঙ্কন করা হয় তাকেই বলা হয়ে থাকে রৈখিক স্কেল। একে আবার সাধারণ স্কেলও কিন্তু বলা হয়ে থাকে। এবার এই যে রৈখিক স্কেল, এর আবার 2টো ভাগ রয়েছে, একটা সরল রৈখিক স্কেল আর একটা তুলনামূলক রৈখিক স্কেল। তাহলে এই রৈখিক স্কেলের বৈশিষ্ট্য কি? না, রৈখিক স্কেলের মধ্যে 2টো ভাগ থাকে, একটা হচ্ছে মুখ্য ভাগ আর একটা গৌণ ভাগ। আর এই মুখ্য ভাগকে সবসময় ডান দিকে দেখানো হয়, গৌণ ভাগকে সবসময় বাম দিকে দেখানো হয়। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। আর 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রৈখিক স্কেলে কোনো অনুপাত থাকে না, কোনো ভগ্নাংশ থাকে না, পূর্ণ সংখ্যায় সেটা প্রকাশ করা হয়। হতে পারে সেটা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, কিন্তু সেটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়। এই রৈখিক স্কেলেরও বেশ কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধাগুলো একদম আগেরগুলোর মতোই, তাই সেগুলো আলাদা করে আর বলছি না, একই ধরনের উত্তরটাই হবে। এর পরবর্তীতে যে স্কেলটার কথা বলছিলাম সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। লৈখিক স্কেলের আরেকটা যে ভাগ সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার এই ভার্নিয়ার স্কেল তাহলে কাকে বলবো? দেখো, রৈখিক স্কেলে আমরা 2টো ভাগ পেয়েছিলাম, একটা মুখ্য ভাগ একটা গৌণ ভাগ। এইবার সেখানে কি করা হবে না, একটা মুখ্য ভাগকে আবার কতগুলি উপবিভাগে বিভক্ত করা যায়, যেটাকে বলা হয় গৌণ ভাগ। কিন্তু ভার্নিয়ার স্কেলের কি হচ্ছে, মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ভাগের চেয়ে আরো ক্ষুদ্রতর ভাগকে, অর্থাৎ ভগ্নাংশ মানকে একেবারে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য পরিমাপক যন্ত্রের মূল স্কেলের পাশে যে চলমান স্কেল থাকে তাকেই বলা হয় ভার্নিয়ার স্কেল। তাহলে এর বৈশিষ্ট্য হিসেবে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা এক ধরনের চলমান স্কেল। মূল স্কেলের গা ঘেঁষে এটাকে সামনের দিকে এগিয়েও নিয়ে যাওয়া যায়, আবার পিছন দিকেও নিয়ে আসা যায়। আর এর কি বৈশিষ্ট্য রয়েছে না, মূল স্কেল অনুসারে এটা রৈখিক হতে পারে, বৃত্তাকার হতে পারে বা উপবৃত্তাকার হতে পারে। তাহলে অন্যান্য স্কেলের মতো এই স্কেলেরও কিছু সুবিধা অসুবিধা থাকবে। আর সুবিধের মধ্যে সব থেকে যেটা বড় সুবিধে সেটা হচ্ছে নিখুঁত পরিমাপ। একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাপটাও নেওয়া সম্ভব হয় বলে এই স্কেলটায় নিখুঁতভাবে পরিমাপ করতে সাহায্য করে। অসুবিধের মধ্যে তো সেই একই ব্যাপার, হিসেবে জটিলতা থাকবে। এটা যেহেতু আঁকতে হয় তাই আঁকার ঝামেলা থাকবে, আর তার সঙ্গে সঙ্গে নির্ভুল পরিমাপ করাটা কিন্তু সেটা যদি ঠিকঠাকভাবে না জানা যায় তাহলে নিখুঁত পরিমাপটা হবে না, ত্রুটিযুক্ত হয়ে যাবে। এরপরে যেটা পড়ে রইল সেটা হচ্ছে কর্নিক স্কেল বা ডায়াগোনাল স্কেল। এই কর্নিক স্কেল আমরা কাকে বলবো?
না যে রৈখিক স্কেলে মুখ্য ভাগ এবং গৌণ ভাগের সঙ্গে সঙ্গে সেই গৌণ ভাগকে আবার ভগ্নাংশে পরিণত করে আরও সূক্ষ্মভাবে পাঠ গ্রহণের উদ্দেশ্যে প্রগৌণ ভাগে প্রকাশ করা হয়, তাকেই বলা হয়ে থাকে কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেল। তাহলে এই স্কেলের বৈশিষ্ট্য আমরা তিনটে বলতে পারি কি কি না, এই স্কেলের মোট তিনটে অংশ থাকে, মুখ্য ভাগ, গৌণ ভাগ এবং প্রগৌণ ভাগ। আর এর বৈশিষ্ট্য হচ্ছে ডায়াগোনাল স্কেলে ভূমিভাগের যে দূরত্ব সেটা কিন্তু ভগ্নাংশ বা দশমিক যুক্ত হয়। আর কি না, মৌজা মানচিত্রে ডায়াগোনাল স্কেলের দৈর্ঘ্য ক্ষুদ্র হয়। এই স্কেলের সুবিধে কি না, মানচিত্র অঙ্কন করতে এবং অভিক্ষেপ অঙ্কন করতে এই স্কেলকে ব্যবহার করা হয়। সূক্ষ্ম পরিমাপের জন্য এই স্কেলটা অপরিহার্য, এটা হচ্ছে সুবিধে। আর অসুবিধেতে অবশ্যই হিসেবের জটিলতা তো থাকেই, এক্ষেত্রেও আঁকার ঝামেলা থাকে, মানে আঁকার জটিলতা থাকে। আর একটা যেটা বড় এর ত্রুটি বা সমস্যা বা অসুবিধা বলা যায় সেটা হচ্ছে সীমিত ব্যবহার, মানে মৌজা বা ভূমি রাজস্ব মানচিত্রে এই কর্ণিক স্কেল বা ডায়াগোনাল স্কেলকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা একটা বলেছিলাম তুলনামূলক স্কেল, তুলনামূলক রৈখিক স্কেল। সেক্ষেত্রে আমরা কাকে তাহলে বলবো, দেখো তুলনা করতে গেলে যে কোনো দুটো জিনিসের তো প্রয়োজন, তবেই তো তুলনা করা যাবে, একটার থেকে অন্যটা কি রকম, তার বৈশিষ্ট্য কি, তবেই তো তুলনা করা যাবে। তাহলে দুটোর প্রয়োজন অবশ্যই। এবং আমরা শ্রেণীবিভাগে বলেছিলাম সরল রৈখিক স্কেল আর তুলনামূলক রৈখিক স্কেল, তাহলে দুটো রৈখিক স্কেল এখানে থাকতে হবে যাদের মধ্যে তুলনা করা হবে। তাহলে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের সরল রেখাকে দুটি ভিন্ন এককের কয়েকটি নির্দিষ্ট উপবিভাগে বিভক্ত করে পাশাপাশি যে দুটি রৈখিক স্কেল অঙ্কন করা হয় তাকেই বলা হয় তুলনামূলক স্কেল বা কম্পারেটিভ স্কেল। এবার এই তুলনামূলক স্কেলের তাহলে বৈশিষ্ট্য কি, এই দুটো স্কেলেই সমসংখ্যায় মানে সমান সংখ্যায় মুখ্য ভাগ এবং গৌণ ভাগ থাকে। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটি সাধারণ সরলরেখার ওপর একই সঙ্গে সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি দেখানো যায়। মানে একটা সাধারণ সরলরেখা, তার একদিকে সিজিএস পদ্ধতিতে স্কেল আঁকা যায় এবং তার অপর দিকে এফপিএস পদ্ধতিতে স্কেল অঙ্কন করা যায়। আর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে না, এখানে যে দুটো রৈখিক স্কেল থাকে তাদের ভগ্নাংশ সূচক স্কেল একই থাকে। তাহলে এই হলো তুলনামূলক স্কেল। এরও কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো ওই আগেরগুলোর মতোই, সেই হিসেবে সুবিধা অসুবিধাটা তোমরা করে নেবে। আর এর পরবর্তীতে তোমাদের যেটা ছিল কনসেপ্ট অফ স্কেল, এই অংশে তোমাদের যা যা ছিল সমস্ত সম্পর্কে কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যতটা সহজ করে বলা যায় বলার চেষ্টা করলাম। আর এরপর যে অংশটা তোমাদের ছিল সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, মানে লিনিয়ার স্কেল আঁকা, সেটা শিখতে হবে। তো এই সমস্যা থেকে তার সমাধান কীরকম, মানে অঙ্কগুলো কীভাবে করতে হয় এবং কীভাবে লিনিয়ার স্কেল আঁকতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তুমি তোমার এই গুরুত্বপূর্ণ মতটা কমেন্ট সেকশনে জানাতেই পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। পরবর্তীতে লিনিয়ার স্কেল কিভাবে তোমরা আঁকবে সেটা নিয়ে চলে আসছি। আজকের এই ক্লাসটা আর না দীর্ঘায়িত করে তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।